যদি একটি মাত্র ফুলের দাম একটি বাড়ির চেয়েও বেশি হয় তাহলে কি হবে? যদি কোনো লাভ না করা একটি ওয়েবসাইটের মূল্য বিলিয়ন ডলার হয় তাহলে কি হবে? যদি বসবাসের জন্য তৈরি ঘরই জল্পনার হাতিয়ার হয়ে ওঠে তাহলে কি হবে? ইতিহাস বারবার একটি সত্য প্রমাণ করেছে, যখন মানুষের লোভ সহজ টাকার সঙ্গে মিলে যায় তখন বাস্তবতা ভেঙে পড়ে। এই ঘটনাগুলোকেই বলা হয় অর্থনৈতিক বুদবুদ, আর এগুলোর ক্ষমতা আছে দেশকে পাল্টে দেওয়ার, বিপুল সম্পদ ধ্বংস করার এবং বাজারের মনস্তত্ত্বকে নগ্নভাবে উন্মোচন করার। একটি অর্থনৈতিক বুদবুদ তৈরি হয় তখনই যখন কোনো সম্পদের দাম তার প্রকৃত মূল্যের অনেক ওপরে উঠে যায়, ভিত্তি বা মৌলিক অর্থনৈতিক বাস্তবতার কারণে নয়, বরং জল্পনা, আবেগ ও ভিড় মানসিকতার কারণে। মানুষ তখন আর প্রশ্ন করে না কোনো কিছুর প্রকৃত মূল্য কত, তারা জিজ্ঞেস করে দাম আর কতটা বাড়তে পারে। প্রায় প্রকৃতি বুদবুদই একই পথে এগোয়: উচ্ছ্বাস, দ্রুত মূল্যবৃদ্ধি, অন্ধ আশাবাদ, অস্বীকার, আতঙ্ক এবং শেষ পর্যন্ত ধস। বুদবুদ কতটা বিপজ্জনক হতে পারে তা বুঝতে হলে আমাদের ইতিহাসের তিনটি সবচেয়ে বিখ্যাত উদাহরণ দেখতে হবে: টিউলিপম্যানিয়া, .com বুদবুদ এবং হাউজিং বুদবুদ। ইতিহাসে নথিভুক্ত প্রথম অর্থনৈতিক বুদবুদটি ঘটে ১৬৩০-এর দশকে ডাচ প্রজাতন্ত্রে, আর বিষয়টি ছিল আশ্চর্যজনকভাবে সাধারণ: টিউলিপ ফুল। সেই সময় ইউরোপে টিউলিপ ছিল বিদেশি, সুন্দর ও বিরল। এগুলো হয়ে উঠেছিল মর্যাদা ও সম্পদের প্রতীক। কিছু বিরল কন্দে ভাইরাসজনিত বিশেষ রঙের নকশা দেখা দিত, যা এগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। চাহিদা হঠাৎ বেড়ে গেল, খুব শিগগিরই টিউলিপ আর শুধু ফুল রইল না, এগুলো হয়ে উঠল বিনিয়োগ। দাম দ্রুত বাড়তে লাগল। একটি টিউলিপ কন্দের দাম আমস্টারডামের একটি বিলাসবহুল বাড়ির সমান হয়ে গেল। সমাজের সব স্তরের মানুষ, বেকার, নাবিক, ব্যবসায়ী, অভিজাত, সবাই বিশ্বাস করতে শুরু করল দাম চিরকালই বাড়বে। ফিউচার্স কন্ট্রাক্ট চালু হলো, যেখানে মানুষ এমন টিউলিপ কিনে বেচা করত যেগুলো তারা বাস্তবে কখনোই হাতে পায়নি। বাজার পুরোপুরি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। তারপর হঠাৎ করেই আস্থা ভেঙে গেল। নিলামে ক্রেতারা আসা বন্ধ করল। প্রায় রাতারাতি দাম ধসে পড়ল। সম্পদ উধাও হয়ে গেল। চুক্তিগুলো মূল্যহীন হয়ে পড়ল। ডাচ অর্থনীতি টিকে গেলেও টিউলিপ ম্যানিয়া হয়ে রইল জল্পনামূলক উন্মাদনার এক চিরন্তন সতর্কবার্তা। এটি দেখিয়েছিল, যখন মানুষ বিশ্বাস করে দাম চিরকালই বাড়বে, তখন সবচেয়ে সাধারণ জিনিসও ভয়ঙ্করভাবে অতিমূল্যায়িত হতে পারে। শতাব্দী পরে একই মনস্তত্ত্ব ফিরে এলো এক নতুন রূপে: প্রযুক্তিতে। ১৯৯০-এর দশকের শেষ ভাগে ইন্টারনেট যোগাযোগ, ব্যবসা ও দৈনন্দিন জীবনকে বদলে দিচ্ছিল। বিনিয়োগকারীরা বিশ্বাস করছিলেন ডিজিটাল যুগ অর্থনীতির নিয়মই পাল্টে দেবে। কোনো কোম্পানির নামে .com থাকলেই লাভ বা আয় না থাকলেও বিপুল বিনিয়োগ আসত। ইন্টারনেট কোম্পানির শেয়ারের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল। স্পষ্ট ব্যবসায়িক মডেল ছাড়াই স্টার্টআপগুলোর মূল্য প্রতিষ্ঠিত কর্পোরেশনের চেয়েও বেশি ধরা হচ্ছিল। প্রচলিত আর্থিক যুক্তি বাতিল হয়ে গেল। বিশ্লেষকেরা বলছিলেন লাভ আর গুরুত্বপূর্ণ নয়, বৃদ্ধিই সবকিছু। বিনিয়োগকারীরা সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে প্রযুক্তি শেয়ারে ঢালাও টাকা ঢালতে লাগলেন। নিখাত জল্পনার জোরে নাসডাক সূচক দ্রুত বাড়ল। কোম্পানিগুলো টেকসই ব্যবসা গড়ার বদলে বিপুল অর্থ ব্যয় করল মার্কেটিংয়ে। ভেঞ্চার ক্যাপিটাল অবাধে প্রবাহিত হলো। কিন্তু উচ্ছ্বাসের আড়ালে বেশিরভাগ প্রতিষ্ঠানই লাভের কোনো পথ না থেকেও নগদ অর্থ পোড়াচ্ছিল। ২০০০ সালে বাস্তবতা আঘাত হানল। সুদের হার বাড়ল, আস্থা কমল। বিনিয়োগকারীরা মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল। একে একে প্রযুক্তি শেয়ার ভেঙে পড়ল। নাসদাক প্রায় ৮০% মূল্য হারালো। হাজার হাজার কোম্পানি ধ্বংস হয়ে গেল। ট্রিলিয়ন ডলার উধাও হলো। তবুও ধ্বংসস্তূপের ভেতর থেকে অ্যামাজন ও গুগলের মতো কোম্পানি টিকে রইল, প্রমাণ করে উদ্ভাবন বাস্তব, কিন্তু জল্পনা সীমা ছাড়িয়ে গিয়েছিল। .com বুদবুদ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে: প্রযুক্তি দুনিয়া বদলাতে পারে, কিন্তু অর্থনীতির মৌলিক নিয়ম এড়িয়ে যেতে পারে না। লাভ ছাড়া বৃদ্ধি হলো একটি প্রতিশ্রুতি, নিশ্চয়তা নয়। আধুনিক সময়ের সবচেয়ে বিধ্বংসী বুদবুদ ছিল ২০০০-এর দশকের শুরুর দিকের হাউজিং বুদবুদ। টিউলিপ বা শেয়ারের মতো নয়, বাসস্থান সবার জীবনকে প্রভাবিত করে, কারণ ঘর জড়িত পরিবার, ব্যাংক ও জাতীয় অর্থনীতির সাথে। কম সুদের হার, সহজ ঋণ ও সরকারি নীতির কারণে বাড়ির মালিকানা উৎসাহিত করা হয়। ব্যাংকগুলো এমন মানুষকেও ঋণ দিল যারা তা বহন করতে পারত না, এই বিশ্বাসে যে বাড়ির দাম সবসময় বাড়বে। আর্থিক প্রতিষ্ঠানগুলো ঝুঁকিপূর্ণ মর্টগেজ একত্র করে জটিল সিকিউরিটিতে রূপান্তর করল এবং সেগুলো বিশ্বজুড়ে বিক্রি করল। রেটিং এজেন্সিগুলো এগুলোকে নিরাপদ বলে ঘোষণা করল। বিনিয়োগকারীরা পুরো ব্যবস্থার ওপর ভরসা করল। বাড়ির দাম দ্রুত বাড়তে লাগল। সৃষ্টি হলো অন্তহীন সম্পদের ভ্রম। গৃহমালিকেরা বাড়তি মূল্য দেখিয়ে আরও ঋণ নিলেন। ভোগ ব্যয় বাড়ল, কিন্তু সুদের হার বাড়তেই ঋণগ্রহীতারা কিস্তি দিতে ব্যর্থ হতে শুরু করল। বাড়ির দাম পড়ে গেল। মর্টগেজ সিকিউরিটি ভেঙে পড়ল। ব্যাংক দেউলিয়া হলো। ঋণ বাজার জমে গেল। ২০০৮ সালে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ধসের মুখে পড়ে। অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে সরকারগুলোকে ব্যাংক বাঁচাতে বাধ্য করা হলো। লক্ষ লক্ষ মানুষ ঘর, চাকরি ও সঞ্চয় হারালো। এই সংকট বিশ্বব্যাপী মন্দা ডেকে আনে এবং এর প্রভাব বহু বছর স্থায়ী হয়। হাউজিং বুদবুদ দেখিয়ে দিয়েছে আর্থিক ব্যবস্থাগুলো কতটা গভীরভাবে পরস্পর সংযুক্ত এবং লাগামহীন ঋণ কতটা বিপজ্জনক হতে পারে। যুগ ও সম্পদ আলাদা হলেও তিনটি বুদবুদের মূল উপাদান এক: অতিরিক্ত তারল্য জল্পনাকে উস্কে দেয়, ভিড় আচরণ ঝুঁকি বাড়ায়, সতর্কবার্তা উপেক্ষিত হয়, নিয়ন্ত্রকেরা পিছিয়ে পড়ে, আর বাস্তবতা ফিরে এলে ক্ষতি শুধু বিনিয়োগকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না,
সমগ্র সমাজে ছড়িয়ে পড়ে। অর্থনৈতিক বুদবুদ কোনো আদ্য ঘটনা নয়, এগুলো মানব মনস্তত্ত্বের ফল, আশাবাদ, ভয়, লোভ ও অতি আত্মবিশ্বাস। বাজার শুধু তথ্য দিয়ে চলে না, আবেগও তাকে চালায়। বুদবুদ বোঝা সমাজকে ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়া, আর্থিক শিক্ষা উন্নত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একই ভুল পুনরাবৃত্তি থেকে বাঁচাতে সাহায্য করে। আজ নতুন সম্পদ, ক্রিপ্টোকারেন্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সংশ্লিষ্ট শেয়ার ও ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচিত প্রশ্ন তুলছে, আমরা কি সত্যিকারের উদ্ভাবন দেখছি নাকি আরেকটি বুদবুদ গলে উঠছে? ইতিহাস হুবহু ফিরে আসে না, কিন্তু প্রায় ছন্দ মেলে। অর্থনৈতিক বুদবুদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, শুধু বিশ্বাস দিয়ে মূল্য সৃষ্টি হয় না। বাজার দৃষ্ণে ভরে উঠতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাস্তবতার মাটিতেই নামতে হয়। যারা এই শিক্ষা ভুলে যায় তারা বুদবুদ ফেটে গেলে কঠিনভাবেই তা শিখে নেয়।